কুমন্ত্রণা, সব ওই ডাইনির কুমন্ত্রণা। না হলে সোনার টুকরো রাজপুত্রের এমন অধপতন দেখতে হয় না। আর চুপ থাকা যায় না, যেভাবেই হোক লাল কমলকে আমাদের দলে আনতে হবে, তাহলে ওই ডাইনির হাত থেকে মুক্তি পাবো আমরা। এবার 7 রানী মিলে লাল কমলকে অনেক বোঝালো, কিন্তু সে কিছুতেই কারোর কথা শুনল না। ও যেহেতু ভালোভাবেই রাজ্য পরিচালনা করছে, তবে করুক না, আমাকে আবার এর মধ্যে জড়াচ্ছ কেন? তুমি থাকতে ও কেন রাজ্য পরিচালনা করবে? এই রাজবংশের রক্ত তোমার শরীরে বইছে, ওর তো এই সিংহাসনে কোনো অধিকার নেই। আমার অধিকারই ও রাজ্য পরিচালনা করছে, এরপর আরও কোনো অধিকারের দরকার আছে কি? তুমি এখনো বিপদ আন্দাজ করতে পারছো না কুমার? হাজার হলে রূপমতি আমাদের শত্রু রাজ্যের রাজকন্যা। ডাকাত সর্দারের কথা শুনে সে আমাদের রাজ্যের উপরও আক্রমণ করতে চেয়েছিল। এখন যদি এই সুযোগে রূপনগরের রাজমুকুট ওই ডাকাতটার হাতে তুলে দেয়, তবে যে আর কিছু করার থাকবে না। তা অবশ্য ঠিক বলেছ, আমাদের পাশের রাজ্যেই ডাকাত সর্দার রাজত্ব করছে, আর ওর পালিত কন্যাই রূপমতি। তাই বলছি কি, তুমি সিংহাসনের ভার নিয়ে ওই পোড়ামুখ। এদিকে আদিত্য কুমার আর নকুল কুমার তখনই মনমোহিনীর আস্তানায় এসে হাজির হলো। কোথায় কোথায় আমার মা? ডাইনিটা কোথায় রেখেছে আমার মাকে? এভাবে চেঁচালে রানীকে খুঁজে পাওয়া যাবে না কুমার, আমাদের ওকে খুঁজে বের করতে হবে। নিশ্চয়ই সাধারণ কোনো জায়গায় রানীকে রেখে যায়নি। ঠিক বলেছ বাবা, কিন্তু আমার মন বলছে মা এই প্রাসাদের ভেতরে কোথাও আছে। চলো, আর দেরি না করে মাকে খুঁজতে শুরু করি, না হলে ডাইনিটা ওনাকে মেরে ফেলবে। চলো, আমরা প্রাসাদে প্রবেশ করি। এই বলে তারা প্রাসাদে প্রবেশ করল। তারপর কিছুক্ষণ খোঁজাখুঁজি করতেই একটি বন্ধ কক্ষ দেখতে পেল। প্রাসাদের অন্য সব দরজা খোলা, কেবল এই দরজাটি বন্ধ। তার মানে এখানেই মা বন্দী হয়ে আছে। তাহলে আর দেরি করো না, এক্ষুনি এই দরজা ভেঙে ফেলো। মহারাজের কথা শুনে নকুল কুমার যখনই দরজায় আঘাত করতে যাবে, তখনই সেখানে কালো কন্যা ছুটে এলো। না না কুমার, ভুলে ওই দরজায় আঘাত করুন না। মা, তুমি এখানে? তাহলে এই কুঠুরির মধ্যে কে? ওখানে মনমোহিনী বন্দী হয়ে আছে, এই দরজা খুললেও মুক্ত হয়ে যাবে। মনমোহিনীকে কে বন্দী করেছে? আমরা ছাড়া তো এখানে আর কেউ আসেনি। ওকে আমি বন্দী করেছি মহারাজ। কিভাবে করেছি তা পরে খুলে বলবো। এখন প্রাসাদে ফিরে চলুন তো, ডাইনিটা কোনোভাবে মুক্ত হয়ে গেলে আর রক্ষে নেই। তাই চলো বাবা, এখানে থেকে ঝুঁকি নিয়ে লাভ নেই। আমরা আগে নিরাপদে বাড়ি ফিরি, তারপর সব কথা শোনা যাবে। কিন্তু রানীর কথায় আমার কেমন জানি খটকা লাগছে কুমার। ও একা মেয়ে মানুষ হয়ে কিভাবে মনমোহিনীকে বন্দী করবে? আগে প্রাসাদে যাই মহারাজ, তারপর পুরো ঘটনা শুনলে আপনিও বিশ্বাস করবেন। অবশেষে মহারানীর কথা বিশ্বাস করে নকুল কুমার এবং তার পিতা প্রাসাদে ফিরে এলো। এদিকে 7 রানী অনেক চেষ্টা করেও রূপমতিকে সিংহাসনচ্যুত করতে পারল না। তা দেখে লালকমলও হাল ছেড়ে দিল। এই কাজ আমার দ্বারা সম্ভব হবে না। আমি ওকে অনেক বুঝিয়েছি, কিন্তু কিছুতেই আমার কথা শুনল না। কেমন পুরুষ তুমি? সামান্য এক ডাকাত কন্যার কাছ থেকে সিংহাসন উদ্ধার করতে পারলে না? রাজা হলে দেশ চালাবে কি করে? সব দোষ কেবল আমার। আর তোমরা রাজ্যের দায়িত্ব নিয়ে পরে ভয়ে পালিয়েছিলে কেন? সেদিন যদি সিংহাসন ওর হাতে তুলে না দিতে, তবে আজ রূপনগরের এই অবস্থা হতো না। কি আমাদের জন্য রাজ্যের এই অবস্থা হয়েছে? এতদিন ধরে রাজ পরিবারের জন্য এত কিছু করে শেষে এই কথা শুনতে হলো? চুপ করো দিদি, এখন ঝগড়াঝাটির সময় না। আমাদের ঠান্ডা মাথায় পরিকল্পনা করতে হবে, যেভাবেই হোক ডাইনিটিকে সিংহাসনচ্যুত করা চাই। তোমাদের যা ইচ্ছে তাই করো, আমি এসবের মধ্যে নেই। পাছে আমাকেই রাজ্য ছাড়া হতে হবে। দেখলে দিদি, দেখলে? এই না হলে রাজার কুমার বিপদ থেকে লেজ গুটিয়ে পালাচ্ছে। তবে আমরাও কম জানি না ছোট, আমরাও দেখে নেব ওরা কত দূর যেতে পারে। এরপর 7 পরি মিলে বুদ্ধি করতে লাগলো কিভাবে রূপমতিকে রাজ্য ছাড়া করবে। এদিকে কঙ্কাবতী কোনো মতে প্রাণ নিয়ে প্রাসাদে ফিরে আসলো। তারপর আবার পরিকল্পনা করতে লাগলো কিভাবে রূপনগরে ফিরে যাবে। ওই রূপমতির জন্যই শয়তানের কালো ছায়াকে হারিয়েছি, ওকে আর ছেড়ে দেয়া যাবে না।
কিন্তু তার আগে ওর হাতের আংটিটা দরকার। ওর মধ্যেই শয়তানের কালো ছায়ার প্রাণ আছে। কি করে যে ওটা পাবো এখন? অনেক ভাবনা চিন্তা করে অবশেষে সে এক বুদ্ধি বের করল। যেই ভাবা সেই কাজ। সাথে সাথে কঙ্কাবতী তার রূপ পরিবর্তন করল। তারপর এক সুন্দরী রাজকন্যার বেশে চলল রূপনগরের পথে। এদিকে যতই দিন যেতে থাকলো, মোহিনীকে নিয়ে আম্রপালির সন্দেহ বাড়তে থাকলো। মায়ের আচরণ আর কথাবার্তা যেন কেমন অদ্ভুত লাগছে। আমি শ্বশুর বাড়ি চলে যেতেই যেন তিনি হঠাৎ বদলে গেলেন। এদিকে এতদিন হয়ে গেল, বাবাও তো আসছে না। কোথায় গিয়েছেন তিনি? এই যে, তোমার সাহস তো দেখছি কম নয়। এখনো প্রাসাদে আছো? এই নাও, খাবারটা খেয়ে নাও। খাবার খেয়ে আমায় উদ্ধার করো। আর যদি বাঁচতে চাও তবে এক্ষুনি এখান থেকে বিদায় হও। তুমি আমার সাথে কেন এমন আচরণ করছো রাজমাতা? আমি কি কোনো ক্ষতি করেছি তোমার? যা করছি তা তোমার ভালোর জন্যই করছি। যদি আমার কথা শোনো তবে এ যাত্রায় বেঁচে যেতে পারবে। কি এমন কথা বলতে চাও যা শুনতে আমি মরবো না? শোনো মেয়ে। এই বলে রাজমাতা আম্রপালিকে কিছু একটা বলতে যাচ্ছিল, আর তখনই সেখানে মোহিনী উপস্থিত হলো। কি গুজুর গুজুর ফুসুর ফুসুর করছো? কি ফোন দিয়ে আছো দুজনে? না না, ও কিছু নয়। এখানে এসে ওর কোনো সমস্যা হচ্ছে কিনা তাই বলছিলাম। মায়ের যে মাসির তরফ বেশি না? আমার মেয়ে, ওর ভালো মন্দ আমি বুঝবো। তোমাকে এসবের মধ্যে নাক গলাতে হবে না। আচ্ছা মহারানী, ভুল হয়ে গেছে আমার। আমি আর তোমার কন্যার সাথে কোনো কথা বলবো না। আম্রপালি, তুইও আর কোনো কিছু নিয়ে ওর সাথে কথা বলতে যাসনি। কোনোভাবে শুক্লপক্ষটা কেটে যাক, তারপর তোকে নিয়ে আমি নিশ্চিন্ত হব। কৃষ্ণপক্ষ আসলে কি হবে মা? তোমায়ও বলি দেবে মেয়ে, এখনো বোঝোনি কিছু? কি বলছো কি এসব তুমি? বলবে না? বুড়িটার মাথা যে পুরোপুরি গেছে। শোন বুড়ি, তুই অনেকবার বেড়েছিস, আর না, তোকে আজ উচিত শিক্ষা দেব। সে কি মা, তুমি কি করবে ওনাকে? তা তোর জানতে হবে না। তুই ঘরে থেকে একদম বের হবি নি, আর তুই আয় আমার সাথে। আজ তোর একটা ব্যবস্থা করছি। আম্রপালিকে তার কক্ষে রেখে মোহিনী রাজমাতাকে নিয়ে অন্তর্মহলে চলে গেল। এরপর আর রাজমাতা ফুলের কোনো খোঁজ পাওয়া গেল না। কয়েকদিন এভাবে যাওয়ার পর একদিন আম্রপালি নিজেই তাকে খুঁজতে বের হলো। সেদিনের পর থেকে রাজমাতা ফুলের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। কোথায় আছেন উনি? কোনো বিপদ আপদ হয়নি তো? না না, ওনাকে খুঁজে বের করতে হবে। আমার মন বলছে ওনার কোনো বিপদ হয়েছে। সেদিন গভীর রাতে সবাই ঘুমিয়ে পড়লে আম্রপালি এ রাজমাতাকে খুঁজতে বের হলো। এরপর সব ঘর খুঁজে শেষে প্রাসাদের নিচের একটা কুঠুরির সামনে গিয়ে হাজির হলো। প্রাসাদের সমস্ত কক্ষে খোঁজা শেষ, একমাত্র এই ঘরটি খোঁজা হয়নি। দেখে আসি তো এখানে ওনাকে পাওয়া যায় কিনা। এই বলে সে সেই কক্ষে প্রবেশ করল, কিন্তু সেখানেও কাউকে দেখতে পেল না। না, এখানেও তো নেই তিনি। তার মানে তাকে প্রাসাদের বাইরে অন্য কোথাও নিয়ে যাওয়া হয়েছে, আর কোথায় ওনার দেখা পাবো না। এই বলে যখনই সে সেই কক্ষ থেকে বের হতে চাইবে তখনই একটা শব্দ শুনতে। এখানে শব্দ হচ্ছে কোথায়? কেউ যেন নড়াচড়া করছে। আমি ছাড়া তো কেউ নেই এই কক্ষে। তবে কি? এমন সময় তার চোখ পড়ল দেওয়ালের পাশে রাখা একটি সিন্দুকের দিকে। সাথে সাথে সে চমকে উঠল। আরে, আওয়াজটা তুই সিন্দুকের ভেতর থেকে আসছে। তার মানে ওর ভেতরে কেউ আছে। এই বলে সে আর দেরি করল না, সাথে সাথে গিয়ে সিন্দুকটিকে খুলে ফেলল। তারপর যা দেখল তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। রাজমাতা, আপনি এখানে? বড় বাঁচালে আমায়। ভেবেছিলাম আর বুঝি এখান থেকে মুক্তি পাবো না। আপনাকে এখানে কে নিয়ে এসেছে? কি করেছে আপনার এই অবস্থা? কি আবার, ওই ডাইনিটা সেদিন এখানে আমায় রেখে গেল। মা? এই কাজ মা করেছে? ও তোর মা নয় রে মেয়ে, ও হলো ঘুম পাহাড়ের রানী তারা। তোর বাবা মাকেও বন্দি করে রেখেছে। তো বন্ধুরা, কি মনে হয় তোমাদের, রানী তারার হাত থেকে কি আম্রপালি তার বাবা মাকে উদ্ধার করতে পারবে?
জানতে হলে সোনারূপার সন্তানের পরবর্তী অংশ দেখতে ভুলবেন না।